সব অভ্যুত্থান, লুটপাট ও যুদ্ধের প্রধান কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন তেহরানের জুমা নামাজের খতিব। তেল আবিবে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, ড ইউনূসের মন্তব্য। এবং গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও হাসপাতাল কর্মীসহ ৮০ ফিলিস্তিনি শহীদ, সাংবাদিক হত্যার নিন্দা জানাল ইরান। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। তেহরানের জুমা নামাজের খতিব আমেরিকাকে সমস্ত অভ্যুত্থান, লুটপাট এবং যুদ্ধের প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে বলছেন, সিরিয়ায় এখন যা ঘটছে তার পেছনে রয়েছে বাইরের কঠিন ষড়যন্ত্র। মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে সাহাব নেটওয়ার্ক চ্যানেল জানিয়েছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে তিনি এ মন্তব্য করেছেন। তেহরানের জুমা নামাজের খতিব আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে এ অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র বাস্তবায়নের প্রধান হাতিয়ার। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কাজেম সিদ্দিকী বলেন, সিরিয়ার ঘটনাবলীর বহু দিক রয়েছে। বর্তমানে একাধিক দিক লক্ষ্য সামনে রেখে বিভিন্ন গোষ্ঠী সিরিয়ায় দখল করে আছে এবং বলা যায় দেশটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। তেহরানের জুমা নামাজের খতিব বলেন, এর আগে দায়েশ জঙ্গিদের তাগুতের সময় সিরিয়ায় ইরানের উপস্থিতি ছিল প্রজ্ঞাপূর্ণ। সে সময় আমরা সিরিয়ার সহযোগিতায় বিশ্বে নিরাপত্তাহীনতার আগুন নেভাতে পেরেছিলাম। সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশাম বা এইচটিএস এর নেতৃত্বাধীন সিরিয়ার নয়া প্রশাসন সাবেক আল কায়দা জঙ্গি আনাস হাসান খাত্তাবকে দেশটির নয়া গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। গোটা সিরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বেপরোয়া প্রচেষ্টার অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। গত ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণকারী এইচটিএস বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিয়ার গোয়েন্দা প্রধান হিসেবে খাত্তাবকে নিযুক্ত করার কথা ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের জের ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর অংশ হিসেবে নয়া গোয়েন্দা প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে। সিরিয়ার নয়া গোয়েন্দা প্রধান খাত্তাব দেশটির উগ্র জঙ্গি গোষ্ঠী জাভাত আন নুসরার অন্যতম প্রতিষ্ঠাতা নেতা। এই গোষ্ঠী জাতিসংঘ সহ আরও কিছু পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়দার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর খাত্তাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে চালিয়েছে হুথি আনসারুল্লাহ নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক বাহিনী। সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে গতকাল ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় আজ ভোরে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের স্ট্রাইক করে হুতিরা। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলের একটি বড় অংশে বিমান হামলার সাইরেন বেজেছে। এ সময় শহরটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, তারা ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছেন। শত্রু বাহিনীর বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন বলে অভিহিত করে বলেছেন, এ ঘটনায় শত্রুরা দারুণভাবে
বিস্মিত হয়েছে। তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র অভিযান শত্রুর সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে এবং এটি একটি বিশাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। শত্রু এবং মার্কিনীরা এই অর্জনের কথা ভালো করেই জানে। তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ইসরায়েল ও আমেরিকাকে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ভয়ঙ্কর হতাশা তৈরি করেছে। হুথি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেন ফ্রন্টে চালানো অভিযানের গতিতে বিস্মিত হয়েছে এবং এ ব্যাপারে নিজের হতাশার কথা জানিয়েছে। ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিব সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে। গুতেরেসের উপমুখপাত্র স্টিফেন ট্রামলি এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের এ উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন গুতেরেস। ট্রামলি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দরগুলো এবং ইয়েমেনের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার উপর ইসরায়েলি বিমান হামলা চরম উদ্বেগ তৈরি করেছে। জাতিসংঘ মহাসচিব বলেন, যখন ইয়েমেনের লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন, তখন দেশটিতে এ ধরনের হামলার পরিস্থিতি ভয়াবহতা ব্যাপকভাবে বেড়ে যাবে। এ কারণে তিনি সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের সামরিক স্থাপনা ও জ্বালানির ডিপোতে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। বৃহস্পতিবার ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আকাশসীমা পাড়ি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালায়। এতে অন্তত ৩ জন নিহত এবং অপর ১৪ জন আহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেন, ব্রিটেন ও আমেরিকার প্রকাশ্য মদদ ও সহযোগিতায় চালানো এসব হামলায় সকল আন্তর্জাতিক আইন কানুন রীতিনীতি সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। তিনি ইহুদিবাদী ইসরায়েলি অপরাধযোগ্য ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব থাকার জন্য জাতিসংঘের তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন, প্রতিষ্ঠালগ্নে জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেছিল, এই নিরাপত্তার ঘটনায় তা লঙ্ঘিত হয়েছে এবং জাতিসংঘ নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা এই সংলাপে 3টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার এবং নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারে না। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হয়। গাজা উপত্যকায় গত 24 ঘণ্টায় হাসপাতাল, গণমাধ্যমের গাড়ি ও বসত বাড়িতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 80 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে হাসপাতাল কর্মী এবং একটি ফিলিস্তিনি টিভি চ্যানেলের সংবাদকর্মীরা আছেন।
বেইত লাহিয়া এলাকায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হোসাম আবু সাফিয়া জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে হাসপাতালের কাছে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন চিকিৎসা কর্মী সহ ৫০ জন শহীদ হয়েছেন। চিকিৎসা কর্মীদের মধ্যে আছেন একজন শিশু বিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্সের ২ কর্মী এবং রক্ষণাবেক্ষণে নিযুক্ত ১ কর্মী। এদিকে ফিলিস্তিনি টিভি চ্যানেল আল কুদস টুডে কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল গাজার মধ্যাঞ্চলে এক ইসরায়েলি হামলায় তাদের ৫ সংবাদকর্মী শহীদ হয়েছেন। গাজায় তাদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। গাজা উপত্যকায় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়ে ৫ সাংবাদিককে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের গাড়িতে দখলদার বাহিনীর হামলা নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ এলাকায় কর্মরত সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা বেসামরিক নাগরিক হিসেবে বিবেচিত হয় এবং যে কোনো হামলা থেকে তাদেরকে নিরাপদ রাখতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের সর্বশেষ এই অপরাধকে গাজা উপত্যকার গণহত্যা মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তার দেশে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতরাতে মস্কোয় দেয়া এক ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া আবার ইউক্রেনের বিরুদ্ধে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উরেশনকে ব্যবহার করতে পারে, তবে সেজন্য মস্কোর কোনো তাড়াহুড়া নেই। তিনি বলেন, আমরা আজ বা আগামীকাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এছাড়া রাশিয়া প্রয়োজনে মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের গ্যাস ইউরোপে সরবরাহ করার চুক্তি নবায়ন না হওয়ার জন্যও ইউক্রেনকে দায়ী করেন। তিনি বলেন, ইউক্রেন এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপকে শাস্তি দিয়েছে। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মোলিনো। তিনি বৃহস্পতিবার এক বক্তৃতায় পানামা খাল অতিক্রমকারী মার্কিন জাহাজগুলোর শুল্ক কমানোর সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন। তিনি পানামা সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, এ নিয়ে আলোচনা করার কোনো কিছু নেই। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের বাবলমান্দা প্রণালী এলাকায় গত কয়েকদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ছিল উল্লেখযোগ্য। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। মার্কিনিরা তাদের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার জন্য নিজেদেরকে দায়ী করছে এজন্য যে এই ঘটনায় ইয়েমেনকে দায়ী করলে দেশটির সেনাবাহিনীর মোকাবেলায় নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। লোহিত সাগরে প্রবেশপথ বাব আল মান্দা প্রণালী এলাকায় গত কয়েকদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ছিল উল্লেখযোগ্য। পার্স টুডে জানাচ্ছে, মার্কিনিরা দাবি করেছে কথিত ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের গুলিতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির 2 পাইলট প্রাণে রক্ষা পেলেও একজন আহত হয়েছেন। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যুদ্ধবিমানটি তাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষের সময় বিধ্বস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় ইয়েমেনি সেনাবাহিনীর শক্তিমত্তা প্রকাশের পাশাপাশি ইয়েমেনের মোকাবেলায় মার্কিন বাহিনীর দুর্বলতা প্রকাশ পেয়েছে। অবশ্য দেখে শুনে মনে হচ্ছে মার্কিনিরা তাদের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার জন্য নিজেদেরকে দায়ী করছে এজন্য যে এই ঘটনায় ইয়েমেনকে দায়ী করলে দেশটির সেনাবাহিনীর মোকাবেলায় নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। এছাড়া বিষয়টি স্বীকার করলে লোহিত সাগরে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বাহিনীর চলমান হামলার বিরুদ্ধে যে সমালোচনা রয়েছে তার মাত্রা বেড়ে যাবে।
মার্কিনিরা তাদের ভাষায় ইয়েমেনের হুথি মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে, তবে এই অজুহাতে মার্কিন সেনারা ইয়েমেনের সামরিক ও বেসামরিক অবস্থানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের সর্বাধুনিক ও সবচেয়ে ধ্বংসাত্মক সমরাস্ত্রের অধিকারী মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনীর যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়নি। মাত্র কয়েকদিন আগে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রটি এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় লোহিত সাগরে মোতায়েন আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসেছে। ক্ষেপণাস্ত্রটির হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ক্ষতির প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আকাশে উড্ডয়ন করে এবং ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বোমাবর্ষণ করে। দৃশ্যত ওই অভিযানের সময় আমেরিকার একটি অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিনিরা দাবি করছে যুদ্ধ বিমানটি তাদের নিজেদের গুলিতে বিধ্বস্ত হয়েছে। অথচ মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর পাশাপাশি সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করার ফলে ইয়েমেনের সেনাবাহিনীর যে এরকম একটি যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে তা উপলব্ধি করার জন্য মাথায় অনেক ঘিলু থাকার প্রয়োজন হয় না। এমন সময় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল যখন গত প্রায় এক দশক ধরে ইয়েমেন জল, স্থল ও আকাশ পথে আমেরিকা ও তার মিত্রদের কঠোর অবরোধের শিকার। ফলে দেশটিতে বাইরে থেকে সমরাস্ত্র পাঠানোর সব দরজা বন্ধ রয়েছে। অথচ এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ইয়েমেনিরা এতটা শক্তি অর্জন করেছে যে তারা তাদের দেশে মার্কিন হামলা মোকাবেলা করার একই সময়ে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।